বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি সিসিআর মডেল কলেজের পক্ষ থেকে আপনাদের সমাজকর্ম প্রথম পত্রের তৃতীয় অধ্যায়টি পড়াচ্ছি। আমরা গত ক্লাসে ভেতরের যে রিডিং ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা এই ক্লাসে সৃজনশীল নিয়ে আলোচনা করব। দেখুন, আসুন আমাদের সৃজনশীলে কি আছে। জনাব আসির একজন পেশাদার সমাজকর্মী। তার নিকট একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি আসেন। জনাব আসির সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে উদ্দেশ্যমূলক সম্পর্ক গড়ে তোলেন। তিনি তাকে সমস্যা সমাধানের বিষয়ে নিজ মতামত প্রকাশের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেন। এতে সমস্যাগ্রস্ত ব্যক্তি আসির সাহেবের ওপর আস্থাশীল হয়ে ওঠে। আসলে এখানে সমাজ কর্মীরা কিভাবে কাজ করে বা ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তি মতামত যেটা রয়েছে সেটার উপরই ভিত্তি করে পুরো প্রশ্নটা সাজানো হয়েছে। এরপরে আসো আমরা দেখে ফেলি ক নম্বর প্রশ্নে কী রয়েছে। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারকে কি বলা হয়? খ নম্বরে রয়েছে শ্রমের মর্যাদা বলতে কি বোঝায়। গ নম্বরে রয়েছে উদ্দীপকের সমাজকর্মের কোন মূল্যবোধের ইঙ্গিত রয়েছে, ব্যাখ্যা করো। ঘ নম্বরে রয়েছে সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানে উদ্দীপকে ইঙ্গিতকৃত মূল্যবোধের গুরুত্ব বিশ্লেষণ করো। আসুন প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা এখন প্রশ্নগুলো দেখে ফেললাম। এরপরে আমাদের যে উত্তরটা রয়েছে সেটা কিভাবে সাজানো হয়েছে আমরা দেখি। আর আমাদের এখানে তোমাদের ঘ নম্বর প্রশ্নটা অনেক বড় বিধায় এখানে স্লাইড করা পসিবল হয়নি, কিন্তু আমি ঘ নম্বর প্রশ্নের ছবি তুলে তোমাদেরকে গ্রুপে পাঠিয়ে দেব। এর বাইরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদেরকে বলবে। এরপরে দেখো, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারকে বায়তুল মাল বলা হয়। আমরা ক নম্বরের উত্তরটা পেয়ে গেলাম। এরপরে খ নম্বরে রয়েছে শ্রমের মর্যাদা বলতে কি বোঝায়। মানুষের সমস্ত সম্পদ এবং মানব সভ্যতার বুনিয়াদ রচনা করেছে যে শক্তি, তার নাম শ্রম। আমরা যদি দেখি আমাদের সভ্যতার শুরু থেকে আজ অবধি মানুষ কিন্তু মূলত আল্লাহর ইচ্ছায় টিকে আছে তার শ্রম দ্বারা। মানুষ যদি শ্রম না করে তাহলে কিন্তু সব কিছুই মানুষ, যেটা মানসিক হোক শারীরিক হোক, তার কিন্তু একটা শ্রম দিতে হচ্ছে। শ্রম না দিলে কিন্তু সে সঠিকভাবে কখনোই একজন পরিপূর্ণ মানুষ বা সে যে পেশায় কাজ করে সেটা কিন্তু সঠিকভাবে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। শ্রম শব্দের আক্ষরিক অর্থ মেহনত বা দৈহিক খাটুনি, আর মর্যাদা শব্দের অর্থ মূল্যায়ন বা সম্মান প্রদর্শন। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা এখানে শ্রম শব্দের যে অর্থ সেটাও পেয়ে গেলাম এবং মর্যাদা শব্দের যে অর্থ সেটাও পেয়ে গেলাম। সুতরাং শ্রমের মর্যাদা বলতে বোঝায় মানুষের সকল প্রকার মেহনত বা খাটুনিকে যথাযথ মূল্যায়ন করা এবং সম্মান দেখানো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা যারা শ্রমিক বা যারা শ্রম দেয়, আমরা হয়তো সেই ক্লাস 1 থেকে 10 পর্যন্ত শ্রমের মর্যাদা সম্পর্কে পড়ে এসেছি, কিন্তু এর বাস্তবিক প্রয়োগ আমি জানি না কি কতটা করেছে, কিন্তু আমাদের উচিত সবারই শ্রমের মর্যাদা এবং শ্রমিকদেরকে মর্যাদা প্রদান করা। আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর আমরা সবাই পেয়ে গেছি। এরপরে আসুন গ নম্বরে, উদ্দীপকের সমাজকর্মের অন্যতম মূল্যবোধ ব্যক্তি স্বাধীনতার ইঙ্গিত রয়েছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদ্দীপকে যে আসলে সমাজকর্মের মূল্যবোধ রয়েছে সেটিতে আসলে ব্যক্তি স্বাধীনতাটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। উদ্দীপকে দেখা যায় জনাব আসির একজন পেশাদার সমাজকর্মী। উদ্দীপকে আমরা দেখতে পারি তিনি একজন পেশাদার সমাজকর্মী। তিনি সমস্যার সমাধান প্রক্রিয়ায় সমস্যাগ্রস্ত ব্যক্তির মতামত প্রকাশের এবং সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেন। আমার যে সমস্যা, সেই সমস্যাটা সম্পর্কে আমি সবথেকে ভালো জানি। আমার সমস্যাটার কোনটা সমাধান, সঠিক সমাধান, সেটা যদি একজন সমাজকর্মী আমাকে এসে বলে যে আপনার যে সমস্যা, সে সমস্যার সঠিক সমাধান আপনি নির্ণয় করুন, তাহলে সেটা আমার জন্য অর্ধেকের বেশি সমস্যার সমাধান হয়ে যায়। এখানে উদ্দীপকে আসির সাহেব ঠিক সেই একই কাজ করেছেন, যে উনি যে সমস্যাগ্রস্ত ব্যক্তিটা তার কাছে গেছে তাকে বলেছে যে আপনি মতামত প্রকাশের আপনার পূর্ণ সুযোগ আছে, আপনি আপনার সিদ্ধান্ত নেওয়ারও সুযোগ আছে। দেখো এরপরে কি আছে, এতে সাহায্যার্থের মধ্যে আস্থা তৈরি হয়। তার আসির সাহেবের উপর যে সাহায্য চাইতে গিয়েছেন তার
একটা আস্থা তৈরি হয়েছে এবং সমাধান প্রক্রিয়া সহজ হয়ে ওঠে, যা ব্যক্তি স্বাধীনতা মূল্যবোধকে নির্দেশ করে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, ব্যক্তি স্বাধীনতা মূল্যবোধ, আমি যে মতামত প্রকাশ করব সেটার একটা স্বাধীনতা দরকার আছে এবং সেই মতামতটা অন্য আরেকজন সঠিকভাবে নেবে এবং অন্য আরেকজন সেই মতামতটাকে মূল্যায়ন করবে, এটাই কিন্তু আসলে ব্যক্তি স্বাধীনতা মূল্যবোধ নির্দেশ করে। ব্যক্তি স্বাধীনতা বলতে নিজের ইচ্ছা মতো কাজ করা, আমি কিছুক্ষণ আগেই বলেছি, মতামত প্রকাশ করা, দায়িত্ব ও ভূমিকা পালন করা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে বোঝায়। আমার যে দায়িত্ব সেটা সঠিক, আমার শুধুমাত্র যেটা আমি ইচ্ছা মতো কাজ করব, মতামত প্রকাশ করব, এক্ষেত্রে কিন্তু তা হয়নি। আমার কিন্তু একটা নির্দিষ্ট দায়িত্বও আছে, আমার কিন্তু সেই দায়িত্বটাও পালন করতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণের যে ক্ষমতাটা রয়েছে সেটা আসলে দায়িত্বেরই একটা পর্যায়ে পড়ে। আমি সিদ্ধান্ত গ্রহণ করব এবং সেই অনুযায়ী আমার দায়িত্ব পালন করব। সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে সাহায্যার্থীর ব্যক্তি স্বাধীনতার ছাড়া সুপ্ত প্রতিভার বিকাশ ও স্বাবলম্বিতা অর্জনের ব্যক্তিকে সক্ষম করে তোলা সম্ভব নয়। আসলে সমাজকর্মে যদি ব্যক্তি স্বাধীনতা না থাকে তাহলে কোনো মানুষকেই সঠিকভাবে সক্ষম করে তোলা সম্ভব নয়। কারণ একটা মানুষ যদি যে কোনো সমস্যায় হোক বা কাজে হোক, সে যদি তার মতামত প্রকাশের স্বাধীনতাটা না পায়, সেক্ষেত্রে কিন্তু তার সফল হওয়াটা অনেক কঠিন। যে কারণে সমাজকর্মের আদর্শ ও নীতিমালার আওতায় সাহায্যার্থীকে সমস্যা সমাধান প্রক্রিয়ায় অংশগ্রহণের পূর্ণ স্বাধীনতা দেয়া হয়। হ্যাঁ, এখানে উদ্দীপকের জনাব আসিরও সেই একই কাজ করেছেন, সাহায্যার্থীকে তার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন যাতে করে সে তার সমস্যা সঠিকভাবে সমাধান করতে পারে। সমাজকর্ম ব্যক্তি স্বাধীনতাকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং কখনোই ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ করে না। সমাজকর্মই মূলত আছে মানুষকে সাহায্য করার জন্য এবং মানুষের সঠিক মতামতকে গুরুত্ব দেওয়ার জন্য, যাতে মানুষের ভালো হয়, সেটাই আসলে সমাজকর্মের মূল লক্ষ্য। ব্যক্তি আসলে এখানে সেটাই বলা হয়েছে, ব্যক্তি কখনোই কিন্তু স্বাবলম্বী হবে না যদি সমাজকর্ম তার ব্যক্তি স্বাধীনতা না পায়। তাই সমাজকর্মের অন্যতম মূল্যবোধ হিসেবে উদ্দীপকের বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি আপনারা গ নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছেন। এরপরে ঘ নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে, সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানে উদ্দীপকে ইঙ্গিতকৃত মূল্যবোধ এবং ব্যক্তি স্বাধীনতার গুরুত্ব অপরিসীম। সমাজ উদ্ভূত বিভিন্ন সামাজিক সমস্যা যথাযথ মোকাবেলার প্রেক্ষিতে একজন সমাজকর্মী ব্যক্তি, দল, সমষ্টি সমাধানে সমাজকর্মের অনুসৃত নির্দিষ্ট কিছু মূল্যবোধ অনুসরণ করে থাকে। আসলে সমাজকর্মী হিসেবে যদি যখন কাজ করতে যায় তখন আসলে তাকে অনেক কিছু ভেবে চিন্তে একটা সিদ্ধান্ত নেওয়া এবং সে অনুপাতে কাজ করা, সে অনুপাতে তাকে বোঝানো, একজন যে সাহায্যার্থী আসে তাকে আসলে সঠিক সিদ্ধান্তটা দেওয়া অনেক কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা অনেক বড় একটা ভূমিকা পালন করে। মূল্যবোধ একদিকে যেমন পেশাদার ব্যক্তি হিসেবে সমাজকর্মীর আচরণকে নিয়ন্ত্রণ করে, তেমনি সাহায্যার্থীর প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্বকেও নির্ধারণ করে। আসলে সমাজকর্মীর যে নৈতিক দায়িত্ব সেটাও কিন্তু অনেকটা নির্ধারণ করে মূল্যবোধ দ্বারা। এগুলো যথাযথ অনুসরণের উপরই সমাজকর্ম পেশার সফলতা নির্ভর করে। এগুলো যদি সঠিকভাবে যথাযথ অনুসরণ করা যায় তাহলে কিন্তু সমাজকর্ম পেশার যে সফলতা, যে একজন সমাজকর্মী তার পেশাটাকে সমাজকর্মকে তার পেশা হিসেবে বেছে নিয়েছে, সেক্ষেত্রে সে সফল হবে। ব্যক্তি স্বাধীনতা সমাজকর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূল্যবোধ। ব্যক্তি স্বাধীনতা বলতে নিজের ইচ্ছা মতো কাজ করা, আমরা আগেও পড়েছি, নিজের সব কিছু মতামত প্রকাশের সর্বোচ্চটুকু দেয় ব্যক্তি স্বাধীনতা। সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে সাহায্যার্থীর ব্যক্তি স্বাধীনতার প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া হয়। সমাজকর্ম বিশ্বাস করে ব্যক্তি স্বাধীনতা ছাড়া কখনোই আসলে মানুষ সঠিকভাবে তার নির্দিষ্ট কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। ব্যক্তি স্বাধীনতায় অন্তর্নিহিত মর্যাদা স্বীকৃতি ঘটায় এবং তার মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করে। একজন মানুষ যদি ব্যক্তি স্বাধীন থাকে তাহলে কিন্তু তার ভেতরে একটা আত্মবিশ্বাস আসে যে না, আমি এই কাজটা করতে পারবো, সুতরাং আমি আমার এই সমস্যাটার সমাধানও করতে পারবো। একবার যদি সে সমাজকর্মীর কাছে সাহায্যের জন্য যায়ও, সে পরের বার নিজে নিজে তার সমস্যা সমাধান করতে পেরে এরপরে তার সমাধানটা নিজেরটা নিজেই করতে পারবে। ব্যক্তি স্বাধীনতা এমনই এক মূল্যবোধ যা অনুসরণের মাধ্যমে
সমাজকর্মীরা সেবাগ্রহীতার অন্তর্নিহিত শক্তি ও দুর্বলতা সম্পর্কে অবগত হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি যেটা বলেছি যে আমি আসলে কোন বিষয়ে দুর্বল সেটা আমিও জেনে যাব যদি আমি নিজের ব্যক্তি স্বাধীনতাটা পাই এবং সে অনুযায়ী তার সমস্যা মূল্যায়ন এবং সমাধানের প্রক্রিয়া দুটি সমাজকর্মী করে দেবে। সুতরাং উদ্দীপকের আলোচনার প্রেক্ষিতে বলা যায় সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানে ব্যক্তি স্বাধীনতার মূল্যবোধটি আসলে খুবই খুবই প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি আপনারা আমার সংক্ষিপ্ত ক্লাসটি বুঝতে পেরেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ক্লাসটি করার জন্য। আজ আর নয়, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।